স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কলকাতায় নিহতদের দেশে আনা হচ্ছে আজ, বেনাপোল দিয়ে 5, সাতক্ষীরায় আসবে 1 মরদেহ। এবারে বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:22 জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 20 আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্র ইউনিয়নের মাধ্যমে। এরপর অনুপ্রাণিত হন মাওলানা ভাসানীর আদর্শে। 1992 সালে যোগ দেন বিএনপিতে। এরই ধারাবাহিকতায় আজ তিনি দেশের 23তম রাষ্ট্রপতি। প্রতিকূল স্রোতে যিনি কখনো হাল ছাড়েননি, রাজপথের দীর্ঘ লড়াই, অসংখ্য মামলা আর দফায় দফায় কারাবরণ যাকে দমাতে পারেনি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের সমকালীন রাজনীতির এক অন্যতম প্রধান কাণ্ডারি। রাজপথের লড়াকু সৈনিক, আপোষহীন নেতা ও বর্ণাঢ্য রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এখন দেশের নতুন অভিভাবক। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আসীন হলেন উত্তরবঙ্গের এই সজ্জন ব্যক্তিত্ব। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তবে 80-র দশকে শিক্ষকতা পেশা ছেড়ে পুরোদমে নামেন জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে। 1992 সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যার রাজনীতিতে হাতেখড়ি, সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন বিএনপির দীর্ঘ সময়ের বিশ্বস্ত অভিভাবক। মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আগমন। উত্তরবঙ্গের এই রাজনীতিক 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনার শাসনামলে শত মামলার বোঝা, বারবার কারাবরণ আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। রাজপথের লড়াকু এই নেতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় গত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনে খাদের কিনারে থাকা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। রাজপথের উত্তাল মিছিল থেকে শুরু হওয়া যাত্রা আজ পূর্ণতা পেল বঙ্গভবনের সর্বোচ্চ আসনে। নতুন রাষ্ট্রপতির হাত ধরে দেশের গণতান্ত্রিক কাঠামো ও রাজনৈতিক সহনশীলতা আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। শপথ নেওয়া নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হয়, স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে খাদ্যমন্ত্রী করা হয়েছে। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ
মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ দেশে আনা হচ্ছে আজ। মরদেহগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে পৌঁছায়। সেখানে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে 6 বাংলাদেশির মরদেহ নিয়ে দেশের পথে রওনা হন সংশ্লিষ্টরা। আগুনে নিহত অপর একজনের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে। এর আগে বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন 2 ভারতীয় নাগরিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 500 পরিবার। শনিবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। এতে দীঘিনালা বাইনি ও দীঘিনালা কবাখালী সড়কসহ জামতলী ও হিন্দুপাড়া এলাকা পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা চৌমোহনী স্টিল ব্রিজের 2 পাশের সড়কসহ দীঘিনালা মাইনি ও দীঘিনালা লংদু সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত 24 ঘন্টায় দীঘিনালায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রশাসন। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ হারালেন শিক্ষক আরিফুল ইসলাম। 20 দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টরকে গত 1 আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লালমনিরহাট ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন মাদক কারবারিদের 5টি বাড়িতে অগ্নিসংযোগ এবং 2টি বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলার ঐতিহ্যবাহী 2টি সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। বছরের পর বছর সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম চললেও বর্তমানে শিক্ষক সংকটে নাজেহাল প্রতিষ্ঠান দুটি। প্রধান শিক্ষক থেকে শুরু করে বিষয় ভিত্তিক শিক্ষকের পদও রয়েছে খালি। ভোলার সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে শিক্ষক সংকট। এতে হোঁচট খাচ্ছে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম। 2 শিফটে বিদ্যালয় দুটিতে প্রায় 3,500 শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতি বিদ্যালয়ে 52 অর্থাৎ 104টি পদের বিপরীতে শিক্ষকের 44টি পদ শূন্য রয়েছে। এছাড়া বালক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও দীর্ঘদিন ধরেই খালি রয়েছে। এ কারণে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটে এক বিষয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন অন্য বিষয়ের। এতে নষ্ট হচ্ছে পাঠদানের গুণগত মান। একজন স্যারের পক্ষে তো এতগুলা ক্লাস দেওয়া সম্ভব না। বায়োলজি ক্লাসে যদি বাংলার শিক্ষক দিয়ে আমাদের ক্লাসটা নেওয়া হয় তাহলে বায়োলজি যে বেসিক জিনিস সেটা তো আর ওনার মধ্যে নেই। দেখা যাচ্ছে যে যেখানে 2 ক্লাসে বসার কথা সেখানে 2টা টিচার থাকতো। সে 2 ক্লাসের বাচ্চা যখন এক ক্লাসে একজন টিচার ক্লাস নেয়, পাঠদান দেয়, তখন সেই টিচারও সম্পূর্ণ পাঠদান দিতে পারে না। প্রত্যেকটা বাচ্চা সেটা মাথায় নিতে পারছে না। লেখাপড়ার মান ধরে রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানান শিক্ষকরা। ইংরেজি শিক্ষক ইংরেজি ক্লাস না নিয়ে অন্যের কাছে দিয়ে এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। স্টুডেন্ট আসলে বঞ্চিত হচ্ছে। উত্তর 1টা বা 2টা ক্লাস করার পরে তার সঙ্গত কারণে একটু রেস্টের প্রয়োজন হয়। শিক্ষক না থাকার কারণে দেখা যায় একজন টিচার লাগাতার ক্লাস করতে হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমাদের আইসিটির কোনো পদই নাই, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করা হয় নাই। শূন্য পদের তালিকা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। তো এই অবস্থায় বিদ্যালয়ের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা। 2 স্কুলের যে শূন্যপদগুলো আছে সেটা আমাদের কাছ থেকে তারা চান, 2-3 বারের বেশিও দেওয়া হয়ে গেছে। দ্রুত শূন্য পদে নিয়োগ না দিলে দীর্ঘমেয়াদে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
স্বামী মৃত্যুর পর দীর্ঘ 15 বছর জরাজীর্ণ একটি পরিত্যক্ত ঘরে বন্দি জীবন কাটাচ্ছেন সালিয়া বেগম নামে এক নারী। একবারের জন্য ঘর থেকে বের হননি তিনি। তাকে 3 বেলা খাবার দেন তার মেয়ে লাকি বেগম, কিন্তু মেয়ের সাথেও কথা বলেন না সে। রহস্যময় এই নারীকে ঘিরে সৃষ্টি হয়েছে কৌতূহল। সমাজসেবা অধিদপ্তর থেকে সালেহা বেগমকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আবুল কালামের মারা যাওয়ার পর দীর্ঘ 15 বছর যাবৎ এ জরাজীর্ণ ঘরটিতে বসবাস করছেন তার স্ত্রী সালেহা বেগম। এই 15 বছরে একবারের জন্য ঘর থেকে বের হননি তিনি, কারোর সঙ্গে বলেননি একটি কথা। মাখন মাখন এটি পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের 1 নং ওয়ার্ডের নাসনাপাড়া এলাকার মৃত আবুল কালামের বসতঘর। প্রায় 10 বছর আগে এই বসতঘরটি হেলে পড়েছে। এই বসতঘরটির চারপাশে নর্দমার দুর্গন্ধযুক্ত পানি রয়েছে। এই যে আবুল কালাম নামে একজন এখানে থাকতে আমাদের প্রতিবেশী, উনি দীর্ঘ 15 বছর আগে মারা যান এবং ওনার যে স্ত্রী এই পরিত্যক্ত গড্ডার ভিতরে থাকে এবং পরিত্যক্ত গড্ডার ভিতরে এমনভাবে থাকে সেটা হচ্ছে একটা চৌকির উপরে শুধুমাত্র বসার জায়গা আছে, না উনি দাঁড়াতে পারে না লড়তে চলতে পারে। এই 15 বছরে এই ঘর থেকে উনি মলমূত্র ত্যাগ করার জন্য বের হয়েছে কিনা এলাকাবাসী তো দূরের কথা, তার মেয়েও দেখে না। তার এলাকাবাসী অনেক চেষ্টা করেছে তারে বের করার জন্য, বের হয় না। তার মেয়ে ছেলে সন্তান নাতিপুতি সবাই কারোর সাথে যোগাযোগই নাই, সে কথাই বলে না। তবে রহস্যময় এ নারীকে প্রতিনিয়ত খাবার দেন তার মেয়ে লাকি বেগম। অনেক সময় সে খাবারও তিনি ফিরিয়ে দেন। জরাজীর্ণ এ ঘরটি ভেঙে পড়ে যে কোনো সময় ঘটতে পারে এ নারীর প্রাণহানি। এছাড়া লাকি বেগমও চর্মসহ নানা রোগে আক্রান্ত। এ নারীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি। আমি মেয়ে, কথা বলে না, আমার সাথে দেখাও করে না, আর কেউ সাথে কথা বলে না, দিলে খায় না দিলে খায় না। এই পরিবারটিকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। আমরা সমাজসেবা থেকে তাকে অবশ্যই ভাতার আওতায় আনবো এবং বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় আনবো। উপজেলা প্রশাসনের সাথে তার ঘরের ব্যাপারে আমরা কথা বলবো এবং তাকে এখান থেকে উদ্ধার করে সুবিধামতো জায়গায় নেওয়া যায় কিনা এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। সালেহা বেগমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি তার পরিবারকে সকল ধরনের সহযোগিতা করবে সরকার। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ পশ্চিম এশিয়ায় সংঘাতের সমাধান বয়ে আনবে না বলে জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান একথা বলেন। ইরানের ওপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক জয় কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। এই অবস্থার মধ্যে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে বা চরম অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকির জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এ হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের জবাব হবে চূড়ান্ত এবং ব্যাপক। স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি রয়েছে। শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বিধ্বংসী, শাস্তিমূলক ও মারাত্মক জবাব দেবে। এবারে খেলার খবর। ম্যাকাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র 64 রানেই অল আউট হয় তারা। 1 ওভারেই শরীফুল পান 2 উইকেট। এর আগে শুরুটা করে দেন তাসকিন। 3 উইকেট নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে 36 রান তুলতেই 6 উইকেট হারায় সফরকারীরা। টেস্টে পেসারদের মধ্যে 5 নম্বরে উঠে গেলেন মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন ডেল স্টেইনের 439 উইকেট। 0 রানে আউট হন 4 ব্যাটার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শেষ উইকেটে তাইজুল ও শরীফুলের 35 বলে 25 রানই দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। শেষ ব্যাটসম্যান শরীফুল 19 বলে 14 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। 26 বলে 11 রান করে অপরাজিত তাইজুল।
বেদনা নিলে বিষাক্ত হকির নীল টার্ফ। সুন্দর স্টেডিয়াম রয়েছে অথচ খেলা নেই বললেই চলে। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে মাঠকর্মী সকলের বক্তব্য একই, ক্ষমতা আর চেয়ার দখলের রীতি থেকে কেউই বেরিয়ে আসতে পারেনি, যে কারণে ক্রমেই পিছিয়ে পড়েছে দেশের হকি। স্থবির হয়ে পড়া এই খেলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম 1972 সালে প্রতিষ্ঠিত এই মাঠটি আশপাশের কোলাহলের মাঝেও বড্ড নিষ্প্রাণ, নেই নিয়মিত খেলা। মাঝে টানা 2 মৌসুমে হয়নি ঘরোয়া হকির সর্বোচ্চ লিগের খেলা। অথচ 80 দশকে দেশের ফুটবলের চেয়েও কম জনপ্রিয় ছিল না এই খেলাটি। দেশের ক্রীড়াঙ্গনে হকির ইতিহাস বেশ সমৃদ্ধ। মালেক চুন্নু, বশির, সোনামিয়া, ইউসুফ পেরিয়ে সাদেক, কামাল, জিমি, চয়ন, এরপর মিমো, রোমান, রেজাউল্লাহ এসেও উত্থান ঘটাতে পারেননি খেলাটির। আমাদের যেটা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ বা ফার্স্ট ডিভিশন হকি লিগ সেগুলো আমরা করতে পারি না, এগুলো বিভিন্ন কারণ আছে বা বিভিন্ন অজুহাত দেখায়। আমাদের হকিটা সবসময় একটা সমন্বয়হীনতার অভাব অনুভব করেছি আমরা। কোনো কমিটি ঠিকমতো কাজ করতে পারেনি। ডোমেস্টিক হকি লিগের আমাদের প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, আমাদের ফ্র্যাঞ্চাইজি হকি লিগ, আমাদের ফেডারেশন কাপ টুর্নামেন্ট, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, এই যে টুর্নামেন্টগুলোকে আপনার ক্লাবগুলোকে এখানে ইনভলভ করতে হবে। 4-5টা টুর্নামেন্ট খেলেন তাহলে ক্লাবগুলো কিন্তু ব্যস্ত থাকবে এবং যখন খেলা হবে তখন কিন্তু স্পন্সর এগিয়ে আসবে। আমরা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী যেমন পেয়েছি, আমরা একজন খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী পেয়েছি এবং তাদের যে উৎসাহ এবং বিশেষ করে ক্রীড়ামন্ত্রী কিন্তু প্রতিদিনই হকির খোঁজ খবর রাখছেন। তো এই এবং আমরা যে টিম এবার এসেছি আপনার নতুন অ্যাডহক কমিটিতে, আমরা একটা টিম হয়ে কাজ করছি এবং এটাতে আমরা বেশি অনুপ্রাণিত হচ্ছি যে আমরা আগামীতে কাজ করতে পারবো। প্রতিষ্ঠার 1 বছর পর 1973 সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও 75-এ এশিয়ান হকি ফেডারেশনে পূর্ণ সদস্য পদ লাভ করে দেশের হকি। তখন থেকেই ফেডারেশনে গ্রাউন্ডস রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজ করছেন বাবুল মিয়া। মাত্র 17 বছর বয়সে হকির সাথে জুটি বাঁধা মানুষটি পাড়ি দিয়েছেন 51 বছর। সমঝোতার অভাব, কারোর সঙ্গে কারোর কোনো অতটা সমঝোতা নাই, আর হলো পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশে সবচেয়ে মেন যে হকিতে কোনো পৃষ্ঠপোষকতা ওই রকম নাই। যা আপনার ছিল দেখেন, আমাদের বারি সাহেব থাকতে বা রহমত ভাই থাকতে আপনার মোটামুটি লিগ চলতো, আপনার আউট খেলাগুলো চলতো, কিন্তু এখন কিন্তু ওগুলো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে, চলতে পারতেছে না, চালাচ্ছে না, যার ফলে আমাদের খেলোয়াড়রা ওইরকম এখন সুযোগ সুবিধা পাচ্ছে না। এরাও এখন বিভিন্ন সাইডে চলে যাইতেছে, কেউ বিদেশ গমন করছে, অনেকেই বাইরে চলে গেছে, অনেকে বাংলাদেশে এইটা ওইটা চাকরি বাকরি করতেছে। ঢাকার হকির সূচনা ঘটে 1905 সালে নওয়াব স্যার সলিমুল্লাহর পৃষ্ঠপোষকতায়। খেলাটির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে, বিশেষ করে নতুন খেলোয়াড় তৈরি করতে হকি ফেডারেশন ও বিকেএসপির আলাদা কোর্স আয়োজনের পরামর্শ সংশ্লিষ্টদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ ফাইনালে হারের পর স্প্যানিশ ফুটবলারদের গায়ে হাত তোলার অপরাধে আর্জেন্টিনার 3 খেলোয়াড়কে কঠোর শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেস। তাকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার জন্য এই শাস্তি পেলেন পারেদেস। পারেদেস ছাড়াও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে 7 ম্যাচ এবং থিয়েগো আলমাদাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির পাশাপাশি পারেদেস ও মলিনাকে $90,000 এবং আলমাদাকে $30,000 জরিমানা করেছে ফিফা। শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কলকাতায় নিহতদের দেশে আনা হচ্ছে আজ। বেনাপোল দিয়ে 5, সাতক্ষীরায় আসবে 1 মরদেহ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।